সালামু আলাইকুম। আজকে পরিমিতির সূত্রের যে বেসিক আলোচনাগুলো, এই আলোচনাগুলো আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। এসএসসি পর্যায়ের পরিমিতি মূলত তোমার 4টা অনুশীলনীকে কেন্দ্র করে, 4টা অনুশীলনীর 4টা প্রপার্টিস নিয়ে গঠিত এসএসসি পর্যায়ের পরিমিতির ম্যাথগুলো। তাহলে 16.1 এই অনুশীলনীকে যদি পর্যালোচনা করি, আমরা দেখতে পাবো এই অধ্যায়ের মানে এই অনুশীলনীর যে ম্যাথগুলো আছে এগুলো কিন্তু ত্রিভুজ কেন্দ্রিক, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজের তোমার হচ্ছে কি বলে পরিসীমা, এই টাইপের। সেই ত্রিভুজটা বিভিন্ন প্রকারের হইতে পারে। তোমার হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরে বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই টাইপের। এরপরে 16.2 যদি আমরা যাই, তাহলে এখানে দেখবো চতুর্ভুজ রিলেটেড যে ম্যাথ আছে এইগুলো। সেখানে আমরা পাবো তোমার যে রম্বস, ট্রাপিজিয়াম, বর্গ, আয়ত, সামান্তরিক। ইভেন তুমি এখানে কিন্তু পাবা যে তোমার সুষম বহুভুজ। এরপরে 16.3 এইখানে তুমি পাবা বৃত্ত রিলেটেড যে ম্যাথগুলো আছে এটা। এবং সর্বশেষ 16 তোমার হচ্ছে স্যার এইখানে ঘনবস্তু রিলেটেড যে ম্যাথগুলো আছে, অর্থাৎ আয়তাকার ঘনবস্তু বা ঘনক, বা এখানে তোমার হচ্ছে সিলিন্ডার বা বেলন, এই টাইপের ম্যাথগুলো নিয়ে আসলে এসএসসি পর্যায়ের তোমার পরিমিতির যে অধ্যায়টা আসে, ষোড়শ অধ্যায়, এটা সাজানো হয়েছে। পরিমিতির ম্যাথগুলো আসলে আমরা যখন করি তখন আসলে স্টুডেন্টরা আসলে তোমরা আসলে বুঝতে পারো না বা দুর্বোধ্য বলে মনে হয়। তাহলে পরিমিতির ম্যাথটা কঠিন মনে হওয়ার একটাই কারণ, তুমি আসলে সূত্র ভালোভাবে বুঝতে পারো নি বা সূত্র ভালো করে বুঝতে পারো না। তোমরা সূত্রের যে ব্যাখ্যা আছে, কখন কোন সূত্র হবে, তুমি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানো, তুমি সবগুলোই জানো, বাট কোন ত্রিভুজে আসলে, অর্থাৎ ত্রিভুজের কি কি উপাদান দেওয়া থাকলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কোন সূত্রের আলোকে করতে হবে, এই বিষয়গুলো যদি তুমি একটা থেকে আর একটা ডিফারেন্সিয়েট না করতে পারবে, অর্থাৎ একটার সাথে আর একটা কিভাবে সম্পর্কিত, একটা ত্রিভুজের সাথে আর একটা ত্রিভুজ কিভাবে আলাদা, এই বিষয়টা তুমি যদি না তোমার হচ্ছে আইডেন্টিফাই করতে পারো, তাহলে পরিমিতি আসলে তোমার জন্য আসলে একটা কঠিন বিষয় হয়ে দাঁড়াবে। আসো আজকে আমরা এই ভিডিওতে বা এই ক্লাসে পরিমিতির প্রত্যেকটা পার্ট, অর্থাৎ কি কি উপাদান, কোন কোন ম্যাথের জন্য কি কি সূত্র লাগবে, কোন সূত্রের কারণে কোন ম্যাথ হবে আর কোনটা কোন ম্যাথে ব্যবহার করা যাবে না, এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমেই পরিমিতির 16.1 প্রথম অনুশীলনী যদি আমরা আসি, তাহলে এখানে তো ত্রিভুজেরই বিষয়গুলো পাবো। তাহলে প্রথমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বিষয়ক যে সূত্রগুলো আছে এইগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। আসো। তো তুমি জানো, ছোট থেকে তুমি পড়ে আসছো, ক্লাস 4 থেকে তুমি জানো ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এই সূত্র তো তুমি জানোই। ত্রিভুজের ক্ষেত্রফল, ধরো ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজটা যদি এরকম সমকোণী ত্রিভুজও হয়, এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজেরও ক্ষেত্রফল, এটা তো ভূমি, এটা হচ্ছে ভূমি। তাহলে এটা ভূমি, আর এটা আমরা বলি উচ্চতা বা লম্ব, যেটাই বলি না কেন, উচ্চতা বা লম্ব। তাহলে এই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল এটার ক্ষেত্রে তোমার সমান ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা আমরা ক্লাস 4 থেকে জানি। অর্থাৎ কোন একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যদি দেওয়া থাকে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা সহজেই হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এটা প্রয়োগ করে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এই ত্রিভুজটা যদি এরকম হয়, এরকমও যদি হয়, তাহলে এই ক্ষেত্রেও যদি তোমার এই যে ভূমির মান দেওয়া থাকবে এবং এর উচ্চতা কিন্তু এটা নয়, এটা হচ্ছে তোমার এই দুটো হচ্ছে বাহু, এই দুটো হচ্ছে পার্শ্ব বা হেলানো বাহু, তাহলে এর উচ্চতা হবে এরকম, এই টাইপের। এই যে এটা হচ্ছে আর উচ্চতা, তাহলে এই উচ্চতা যদি এস আর এটা ভূমি যদি এ রয়ে দেওয়া থাকে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু তোমার ওই সূত্রই, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণ এ গুণ এইচ, অর্থাৎ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা জানলাম ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হোক অথবা তোমার এই টাইপের সূক্ষ্মকোণী ত্রিভুজও যদি হয়, তাহলেও কিন্তু সেই ত্রিভুজের সূক্ষ্মকোণী ত্রিভুজের তোমার হচ্ছে উচ্চতা দেওয়া থাকবে এবং ভূমি যদি দেওয়া থাকে, তাহলেও কিন্তু ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ইভেন তোমার ধরো ত্রিভুজটার প্রকৃতি এরকম, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ, তাহলে এই স্থূলকোণী ত্রিভুজের তুমি জানো এটা হচ্ছে ভূমি, তাহলে এর উচ্চতাটা কি, এর উচ্চতা অবশ্যই আছে, সেই উচ্চতা ধরো এই যে এটা হচ্ছে উচ্চতা ত্রিভুজের,
তাহলে এইটুকু আমি যোগ করে দিই। উচ্চতা পাওয়ার জন্য তোমাকে এইটুকু কাজ করতে হবে। মেইন ত্রিভুজ কিন্তু তোমার এটা হচ্ছে মেইন ত্রিভুজ, এই যে এটা মেইন ত্রিভুজ, আর এইটা হচ্ছে উচ্চতা। তাহলে এই উচ্চতা এইচ আর ভূমি হচ্ছে এ, এই যে এটা হচ্ছে ভূমি এই ত্রিভুজের। তাহলে এটার ক্ষেত্রফল হলো হাফ ইন্টু এ ইন্টু এইচ, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে মোট কথা দাঁড়ালো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, যা আমরা ক্লাস 4 থেকে জানি। আসো এরপরে ভূমি উচ্চতা দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল তো এটা হলো। এখন তোমার আর কি কি ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের ভিন্নতা চলে আসবে সেটা দেখো। তোমার কাছে ত্রিভুজের ভূমি দেওয়া আছে, উচ্চতা আসলে উল্লেখ করা নাই, বাট তোমার কাছে ওই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ধরো এরকম একটা ত্রিভুজ যদি তোমার কাছে থাকে, তোমার এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য বি, এটার দৈর্ঘ্য সি। অর্থাৎ তোমার ত্রিভুজের যদি 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা নয়। এটার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে, দেখো ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এ মানে একটা বাহু, বি মানে আর একটা বাহু, এবং সি মানে আর একটা বাহু। তাহলে এসটা কি? এস হচ্ছে এই ত্রিভুজের অর্ধ পরিসীমা। পরিসীমা কি ত্রিভুজের? তুমি জানো ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে তোমার 3টা বাহুর দৈর্ঘ্য যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করা হয়? 2s দ্বারা প্রকাশ করা হয়। ত্রিভুজের পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 2s মানে কিন্তু a প্লাস বি প্লাস সি। তাহলে অতএব তোমার এই সূত্রে 2s এর কিন্তু কোনো স্থান নেই, শুধু আছে s। তার মানে কি, এই যে পরিসীমাকে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তবেই কিন্তু তুমি অর্ধ পরিসীমা পাবা। তাহলে অতএব s ইকুয়াল তাহলে কি দাঁড়ায়? a প্লাস বি প্লাস সি বাই 2। অর্থাৎ তোমাকে আগে প্রথমেই ওই ত্রিভুজের পরিসীমা বের করতে হবে, এবং পরিসীমা বের করার পর তাক 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা পাওয়া। এই অর্ধ পরিসীমাটাই হচ্ছে এস, আর এই এস এর মানটা এই সূত্রে বসায় দিলেই তোমার এই যে ত্রিভুজের শুধুমাত্র 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্রের সাহায্যে অতি সহজেই বের হয়ে চলে আসবে। আচ্ছা, এটা গেল। এরপরে ধরো এরকম যদি ঘটনা ঘটে তোমার কাছে, ধরো এটা একটা ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। অর্থাৎ এই এবিসি, ধরো এ বি সি, এই এবিসি ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর হচ্ছে তোমার এসি বাহু এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এগুলো সমান নয়, সমান না, জাস্ট আমি এমনি আর্ট করছে। তাহলে এটা সমান নয়। তাহলে এই দুই বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য এ আর বিসি বাহুর দৈর্ঘ্য ধরো বি দেওয়া আছে। তাহলে একটা ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাট এসি বাহুর দৈর্ঘ্য কত এক্স্যাক্টলি এটা কিন্তু বলা নাই। এখন এই যে 2টা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া আছে, এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। অন্তর্ভুক্ত কোণ মানে এই 2টা বাহুর মধ্যবর্তী কোণকে বোঝানো হয়, অর্থাৎ এই কোণকে বোঝানো হয়, এই কোণকে। এই বাহু এবং এই বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, এটাকে ধরো থিটা ধরলাম। তাহলে এই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি কিন্তু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এই সূত্র প্রয়োগ করে তুমি কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা না। ইভেন তুমি এর আগের যে সূত্রটা আমরা প্রয়োগ করলাম সেটা হচ্ছে এস ইন্টু রুট ওভার এস ইন্টু এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, ওই সূত্র দিয়েও কিন্তু এর ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব নয়। তাহলে এইখানে তোমাকে করতে হবে কি, ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং ওই 2 বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, তাহলে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে হাফ এ বি সাইন থিটা। অর্থাৎ হাফ ইন্টু, এখানে তো গুণ, ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন থিটা। অর্থাৎ ত্রিকোণমিতির যে অনুপাত সাইন আসবে সেই সাইনের থিটা, অর্থাৎ এখানে যে সূক্ষ্ম কোণটা আছে সেই কোণটা কত, এটাই হচ্ছে তোমার ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং ওই 2 বাহুর মধ্যবর্তী কোণ বলো বা অন্তর্ভুক্ত কোণ বলো, ওই কোণ দেওয়া থাকলে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থিটা।
আচ্ছা, এরপরে চলে আসো, তোমার ত্রিভুজটা যদি সমবাহু ত্রিভুজ হয়, অর্থাৎ যে ত্রিভুজের 3 বাহুই সমান, সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে দেখো। ধরো ত্রিভুজটা এরকম টাইপের ত্রিভুজ হলো, এই বাহু এই বাহু এবং এই বাহু প্রত্যেকটা বাহু সমান, এবিসি ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু সমান, তাহলে আমরা এবিসি ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলবো। এটা হচ্ছে একটা কি বাহু ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। আর তোমরা জানো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কিন্তু সমান, কারণ বাহুগুলো সমান হলে কোণগুলো সমান এবং প্রত্যেকটা কোণের পরিমাণ 60°। এটা একটু জাস্ট জানিয়ে রাখলাম আমরা, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাপ 60°। আচ্ছা, ওইটা আমাদের আলোচনার বিষয় নয়, আলোচনার বিষয় হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে তোমার ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তোমার √3/4 স্কোয়ার, যেখানে এটা হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। যদি এই বাহু বিসি বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে এটাও এ এটাও এ, তার মানে √3/4 বাহু স্কোয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই যে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই সূত্র দিয়ে আমরা কিন্তু সহজেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বললে তোমার ওই যে 3টা সূত্র এর আগে আমরা শিখলাম, বিগত যে 3টা সূত্র, সেই 3টা সূত্র একটাও এখানে প্রযোজ্য হবে না। এখানে জাস্ট তোমার √3/4 স্কোয়ার এই সূত্র অ্যাপ্লাই করেই তোমাকে ম্যাথটা সলভ করতে হবে। আসো, এরপরে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের 2টা বাহু সমান সেটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। ধরো ত্রিভুজটা হচ্ছে এই টাইপের, এই ত্রিভুজ এই টাইপের, ধরো এইরকম টাইপের একটা ত্রিভুজ আছে। এই যে এই বাহু আর এই বাহু, অর্থাৎ পার্শ্ব যে 2টা বাহু, এই 2টা বাহু সমান 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 বাহুর দৈর্ঘ্য এ, অর্থাৎ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান সমান বাহুর দৈর্ঘ্য এ, এবং ভূমিটা হচ্ছে অসমান, এই ভূমিটা অসমান মানে সমান নয়, এই ভূমির দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে এই ক্ষেত্রে তোমার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এখানে ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল, তুমি কি পাইলা? এখানে পাইছো হচ্ছে b/4 √4 মাইনাস বি স্কোয়ার, যেখানে বি হচ্ছে তোমার অসমান বাহু, অর্থাৎ অসমান বাহুর দৈর্ঘ্য। সাধারণত এটা হচ্ছে ভূমি, অসমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে ভূমি। আর এ হচ্ছে কি? এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে এই হচ্ছে বি হচ্ছে অসমান বাহু, আর এ হচ্ছে এই যে দুই পার্শ্ব যে হেলানো যে 2টা বাহু, তির্যক বাহু বলতে পারো, এই 2টা হচ্ছে সমান সমান বাহু। তাহলে এই যদি হয়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4 √4 মাইনাস বি স্কোয়ার। এই হচ্ছে এই কয় টাইপের সূত্র, অর্থাৎ এসএসসি পর্যায়ে বা ইভেন এসএসসি বলি না কেন, যে কোনো ক্ষেত্রেই তোমার এর বাইরে আর তো ত্রিভুজ নাই। সুতরাং এই কয়টা ক্ষেত্রফলের সূত্র দিয়েই তোমার কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হয়। অর্থাৎ তোমার ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আরো আছে, সেটা হচ্ছে তোমার স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে, উচ্চতর গণিতের ক্ষেত্রে তোমার এই যে ত্রিভুজের যে 3টা শীর্ষবিন্দু আছে, এই 3টা শীর্ষবিন্দুর কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের মাধ্যমে তোমার ওইখানে পরমমান পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। বাট ওইটা হচ্ছে ভিন্ন বিষয়, ওইটা স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে, কোয়াড্রেন্টিক জিওমেট্রি ওইটার ক্ষেত্রে। বাট এইখানে পরিমিতির ক্ষেত্রে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এই কয়টাই সূত্র, এই কয়টা দিয়ে তোমাকে করতে হবে। আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় তুমি যদি করতে চাও, তাহলে এই কয়টা সূত্র একটা থেকে আরেকটা তোমার ডিফারেন্সিয়েট করা বা পৃথক করা বা বুঝে বুঝে পড়া ছাড়া তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা না। কারণ একটার সাথে আরেকটা তোমার কি কোন ত্রিভুজ আসবে আর কোন ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা প্রয়োগ করবা, এটা কিন্তু জানা বা বোঝা অত্যন্ত জরুরি। আসো, ত্রিভুজ চলে গেল, এইবার আমাদের যে পরিমিতির 16.2 এর যে অধ্যায় আছে এসএসসি পর্যায়ের, অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পরিমিতির যে অধ্যায় 16 অধ্যায়ের অনুশীলনী 16.2, এটা আসলে তোমার হচ্ছে চতুর্ভুজ কেন্দ্রিক বা চতুর্ভুজ রিলেটেড যে পরিমিতিগুলো আছে এই ম্যাথগুলো। তাহলে প্রথমেই চতুর্ভুজের আমরা বর্গ নিয়ে আসি। বর্গ একটা চতুর্ভুজ, তাহলে বর্গের ক্ষেত্রফল বা বর্গের কি কি, অর্থাৎ বর্গের কি কি প্রপার্টিস এর সূত্র আছে সেটা আমরা আলোচনা করব। প্রথমেই বর্গ আঁকায় দেখো, এটা একটা ধরো এটা একটা বর্গ, ধরে নাও এটা একটা বর্গ। আচ্ছা, এটা বর্গ, তাহলে এ বি সি ডি একটা বর্গ।
এই যে 90° কোণ। তুমি জানো যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ 90°, তাকে বর্গ বলা হয়। আর বর্গের যদি এই বাহুটা এ হয় তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে বর্গের ক্ষেত্রফল নির্ণয়। প্রথমে ক্ষেত্রফল আসি। 1 নাম্বার, এটা তো বর্গ, এটা হচ্ছে বর্গ। আচ্ছা, বর্গ বর্গ সম্পর্কে আমরা আলোচনা করতেছি। প্রথমে ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার। বাহু স্কয়ার, তো যেহেতু আমরা এ ধরছি তার মানে কি এ স্কয়ার। এখন এই যে বর্গ, বর্গের 4 বাহুর দৈর্ঘ্য যোগ করলে, অর্থাৎ একটা বর্গের 4টা বাউন্ডারি আছে, এই 4টা সীমাবদ্ধ বাহু বা আবদ্ধ ক্ষেত্র, মানে বাহু দ্বারাই তো আবদ্ধ ক্ষেত্র বা বর্গ। তাহলে এর 4টা বাউন্ডারির যোগফল কে বলা হয় পরিসীমা। তাহলে বর্গের পরিসীমা, পরিসীমা বর্গের পরিসীমার সূত্র হচ্ছে তোমার a প্লাস a প্লাস a, দ্যাট মিনস 4a। বর্গের পরিসীমা হচ্ছে 4a। এরপরে বর্গের কিন্তু দুইটা কর্ণ আছে, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। তাহলে আমরা বর্গের যে কোনো একটা কর্ণ আঁকাই। এই যে কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্য যা, এই কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ বর্গের কর্ণদ্বয় পরস্পর কিন্তু সমান। বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। তাহলে এখানে 3 নাম্বার যে সূত্রটা তুমি লিখতে পারো, বর্গের কিসের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে তোমার √2a। বর্গের কর্ণের দৈর্ঘ্য √2a। এই যে বর্গের কর্ণের দৈর্ঘ্য √2a, এটা প্রমাণ করাও সম্ভব, এটা প্রমাণ করে ইচ্ছা করলে দেখানো যায়। আচ্ছা, আর একটা জিনিস এখানে মনে রাখবা, এখানে তোমার এই মানে সূত্রটা বা এই বেসিক কনসেপ্টটা তোমার এই এসএসসি পর্যায়ের পরিমিতির কোনো অঙ্ক করতে লাগবে না। জাস্ট তুমি জানবা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সেম সেম কাজ এখানে বর্গের যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে কিন্তু সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে প্রত্যেকটা কোণ কিন্তু 90°, এটা 90, এটা 90, এটা 90। আর এই যে বর্গের প্রত্যেকটা মানে দুইটা কর্ণই সমান এবং দুইটা কর্ণ পরস্পরকে সমকোণে আবার সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই কর্ণ এবং এই কর্ণ সমান, এবং এটা এটা সমান, এটা এটা সমান, অর্থাৎ এটা সমান হলে এই সবগুলো সমান। আর এই জায়গাতে যে কর্ণদ্বয় পরস্পর ছেদ করলো, আর এই সেট করার ফলে এই ছেদ বিন্দুতে, ধরো ও বিন্দুতে সেট করলো, এই ও বিন্দুতে যে 4টা কোণ উৎপন্ন হলো, এই 4টা কোণ প্রত্যেকেই 90°। আর প্রত্যেকেই যেহেতু 90°, তাহলে আলটিমেটলি এই যে 4টা ত্রিভুজ, এই 4টা ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ। এটা একটু মনে রাখবা। জাস্ট এটা তোমার বেসিকের মানে বেসিক ইনক্রিজ করতে বা হেল্প মানে বৃদ্ধি করতে তোমার এটা সাহায্য মানে লাগবে। এটা জাস্ট জানিয়ে রাখলা। তাহলে বর্গের ক্ষেত্রফল গেল, পরিসীমা গেল, এরপরে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য গেল। চলে আসো আমরা বর্গকে, বর্গকে তুমি যদি একটা ধাক্কা দাও তাহলে বর্গটা কিন্তু তোমার রম্বসে চলে আসবে, রম্বসে রূপান্তরিত হবে। তাহলে আমরা এবার রম্বসটার প্রপার্টিজ সম্পর্কে জানবো। আসো, রম্বস কি? রম্বস হচ্ছে যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান, বাট বর্গের মতো প্রত্যেকটা কোণ সমকোণ নয়, অর্থাৎ কোনো কোণ সমকোণ নয়। সেই চতুর্ভুজকে আমরা কি বলবো? সেই চতুর্ভুজকে আমরা বলবো হচ্ছে তোমার রম্বস। তাহলে এখানে সূত্র হচ্ছে রম্বস কিন্তু এক ধরনের বর্গও হয়, আবার রম্বস এক ধরনের সামান্তরিক হয়। রম্বস এক ধরনের সামান্তরিক, নৈবেত্তিক কিন্তু খুবই আসে, এবং রম্বস এক ধরনের বর্গও। আচ্ছা, তাহলে এটা একটা রম্বস। এই রম্বসের বাহুর দৈর্ঘ্য যদি এটা এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ। আর রম্বসের কর্ণ, এই যে এটা একটা কর্ণ এবং এটা একটা কর্ণ। রম্বসের কর্ণদ্বয় কিন্তু কখনোই সমান নয়। ধরো এ বি সি ডি একটা রম্বস, আর রম্বসের এসি কর্ণ এবং বিডি কর্ণ, এই দুটো পরস্পর কখনোই সমান নয়। অর্থাৎ রম্বসের কর্ণদ্বয় কখনো সমান নয়, এটা একটা বিষয়। আর রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? পরস্পরকে কর্ণদ্বয়, আচ্ছা লিখে দিই, কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই কথার অর্থ দ্যাট মিনস তোমার এখানে যদি ও বিন্দু সেট করে, তার মানে এই যে এই সূত্রের ক্ষমতা বলে তুমি এই কথাগুলো লিখতে পারো। অর্থাৎ ও এ ইকুয়াল কি ও সি, এটা একটা লিখবা। তাহলে এটা একটা এই সূত্র, অর্থাৎ এই রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই লাইনের বদৌলতে, অর্থাৎ এই লাইনের ক্ষমতা বলে তুমি কিন্তু ও এর সমান ও সি লিখতে পারছো। এটা একটা। 2 নাম্বার, ও বি ইকুয়াল ও ডি, এটা একটা লিখতে পারছো। এবং তোমার এই পাশে লিখতে পারছো, তুমি লিখবা ধরো
পরস্পরকে সমকোণে সমাদ্বিখণ্ডিত করে। তার মানে কি, তুমি লিখতে পারো হচ্ছে তোমার 3 নাম্বার যদি তুমি বলো, অর্থাৎ এই কোণ বা এই কোণ বা এই কোণ বা এই কোণ প্রত্যেকটা কোণে কিন্তু সমান এবং প্রত্যেকটা কোণের পরিমাপ 90 ডিগ্রি। তাহলে তুমি লিখতে পারো, কি লিখবা, এ ও বি কোণ, এ ও বি কোণ ইকুয়াল, ধরো বি ও সি কোণ, বি ও সি কোণ ইকুয়াল সি এ ও বি ও সি ও ডি কোণ, সি ও ডি কোণ ইকুয়াল তোমার হচ্ছে ডি ও এ কোণ, ডি ও এ কোণ ইকুয়াল কত, 90 ডিগ্রি। মানে প্রত্যেকটা কোণের পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি। এটা তুমি পারো। এটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে তোমাকে লিখতে হবে এই যে কর্ণদ্বয়ের অর্ধেক এই অংশ আর এই অংশ পরস্পর সমান, আবার এই কর্ণের এই অংশ এই অংশ পরস্পর সমান। ইভেন এই যে তোমার সমদ্বিখণ্ডিত করে কিভাবে, সমকোণে। এই কারণে এই কোণ এই কোণ এই কোণ এই কোণ প্রত্যেকটা কোণের পরিমাপ সমান এবং সেই সমান কোণের পরিমাপ কত, 90 ডিগ্রি। এটা গেল রম্বসের এই সূত্রের ব্যাখ্যা। এখন চলে আসো আমরা ক্ষেত্রফল কি হবে, রম্বসের ক্ষেত্রফল। তাহলে রম্বসের কর্ণদ্বয় যেহেতু সমান নয়, তার মানে রম্বসের কর্ণ যেহেতু সমান নয়, তাহলে অবশ্যই কর্ণ যেহেতু সমান নয়, তাহলে এই কর্ণটা যদি ধরো বড়, এই কর্ণটা অবশ্যই বড়, তাহলে এই বড় কর্ণের দৈর্ঘ্য যদি ধরো D1, তাহলে ছোট কর্ণ যে দৈর্ঘ্য, এই যে ছোট কর্ণ এর দৈর্ঘ্য অবশ্যই কি ধরবা, তাহলে D2। যেহেতু সমান নয়, তাহলে মানে কি, সমান যদি হইতো তাহলে সমান যদি হইতো তাহলে দুইটা কর্ণের দৈর্ঘ্য তো D1 হইতো অথবা D2 হইতো অথবা যে কোনো একটা কিছু হইতো। বাট যেহেতু সমান নয়, এই কারণে বড় কর্ণের দৈর্ঘ্য তুমি ধরলা D1 আর ছোট কর্ণের দৈর্ঘ্য ধরবা তুমি D2। এখন এই যদি হয় অবস্থা, তাহলে 1 নাম্বার, এটা তো এই সূত্রের ব্যাখ্যা, এই যে এই সূত্রের ব্যাখ্যা, এটা হচ্ছে এই সূত্রের ব্যাখ্যা, এটা এই যে এই 3টা প্রপার্টিস এই সূত্রকে তোমার স্যাটিসফাইড করে। এখন চলে আসো তুমি এইখানে চলে আসো রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তার মানে প্রথম কর্ণ হচ্ছে D1 গুণ D2, তো D1 ইন্টু D2, তার মানে এটাকে গুণ তো দেওয়ার দরকার হয় না, হাফ D1 D2 এভাবে লিখলেই এনাফ। এরপরে দ্বিতীয় নাম্বার যে প্রপার্টিস আছে রম্বস সম্পর্কে, এটা হচ্ছে রম্বসের তোমার হচ্ছে পরিসীমা। তাহলে রম্বসের পরিসীমা হবে তোমার ওই যে 4, তাহলে পরিসীমা, যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তুমি ধরছো, তাহলে রম্বসের পরিসীমা সমান হচ্ছে 4, অর্থাৎ বর্গের পরিসীমা এবং রম্বসের পরিসীমা পরস্পর একই সূত্র, অর্থাৎ একই রকম। এখন রম্বসের কর্ণের দৈর্ঘ্যের কিন্তু কোনো সূত্র নাই, রম্বসের জাস্ট তোমার ক্ষেত্রফল আর হচ্ছে পরিসীমা। আর এই যে বিখ্যাত যে সূত্র আছে, উপপাদ্য, বিখ্যাত উপপাদ্য, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এখান থেকে তুমি 3টা প্রপার্টিস পাইছো, এটা সমান এটা, এটা সমান এটা, আর এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি এবং প্রত্যেকটা কোণে সমান। আচ্ছা, আর এই যে কর্ণদ্বয় কিন্তু সমান নয়, অর্থাৎ এসি এবং বিডি কর্ণ সমান নয়, নট ইকুয়াল এসি নট ইকুয়াল বিডি। এই হচ্ছে রম্বসের বিষয়, সার্বিক বিষয় রম্বসের। আচ্ছা, এরপরে আসো আমরা, রম্বস গেল, এখন তুমি করবা হচ্ছে রম্বস চলে গেল, এখন আয়ত চলে আসো, আয়ত। আয়ত, তাহলে আয়ত জিনিসটা কি, আয়ত হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, সেই চতুর্ভুজকে আমরা কি বলবো, আয়ত বলবো। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর, অর্থাৎ এই বাহুর সমান এই বাহু আর এই বাহুর সমান এই বাহু এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাহলে এটা 90 মানে হচ্ছে প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি, এটা হচ্ছে একটা আয়ত। তাহলে এই যে আয়তের এই বাহুর সন্নিহিত বাহু হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে আয়তের ধরো ভূমি, আর এটা যদি উচ্চতাও ধরো, কোনো সমস্যা নেই। তাহলে এটা এ হলে এটাও এ, এটা বি হলে এটাও বি। তাহলে এই ক্ষেত্রে তোমার আয়তের সূত্র, 1 নাম্বার সূত্র হচ্ছে ক্ষেত্রফল। আয়তের ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল হচ্ছে তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ বি, তার মানে এ গুণ বি, আলটিমেটলি এটাকে লেখা যায় এ বি। আয়তের ক্ষেত্রফল এ বি। 2 নাম্বার হচ্ছে আয়তের পরিসীমা। পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে আয়তের 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল, মানে বাউন্ডারি। পরিসীমা, আয়তের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে এ প্লাস বি। এটা কিভাবে, এই যে এ, এই যে দেখো আয়তের পরিসীমা, এটাও এ এটাও এ, তার মানে কি এ প্লাস এ প্লাস এটা কি বি, এটাও বি, তাহলে বি প্লাস বি, তার মানে এ যোগ করলে 2a প্লাস বি যোগ করলে 2b, এখানে 2 কমন নিলে এ প্লাস বি, 2 ইন্টু এ প্লাস বি। এই যে এটার ব্যাখ্যা হচ্ছে এটা।
তাহলে আয়তের পরিসীমা গেল। এরপরে তোমার আয়তের কি বলে কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে ধরো আমি একটা কর্ণে দিই, একটা কর্ণ এই যে এই কর্ণ, আর আয়তের কর্ণ একটা দেওয়ার অর্থ হচ্ছে আয়তের দুইটা কর্ণই পরস্পর সমান, এই কারণে একটা কর্ণ যা আর একটা কর্ণের দৈর্ঘ্য তাই। এখানে আয়তের কর্ণের দৈর্ঘ্য ধরো এই যে তুমি সি ধরো, সি এই আয়তের কর্ণের দৈর্ঘ্য সি, তাহলে এখানে তুমি লিখবা 3 নাম্বার, এখানে লিখি 3 নাম্বার কর্ণের দৈর্ঘ্য, এটা তো কিন্তু আয়ত, এটা হচ্ছে আয়ত, তাহলে আয়তের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সি ধরছি আমরা, সি সমান হচ্ছে √a² প্লাস b², এটা হচ্ছে আয়তের কর্ণের দৈর্ঘ্য। এখানে একটা জিনিস লক্ষণীয়, দেখো আয়তের যে কোনো একটা কর্ণ ওই আয়তকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে বিভক্ত করে, এবং এই দুইটা ত্রিভুজ প্রত্যেকটাই কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ এই যে এই কোণটা সমকোণ আবার এই কোণটা সমকোণ, তার মানে কি আয়তের যে কোনো একটা কর্ণ ওই আয়তকে সমান সমকোণী ত্রিভুজ বিশিষ্ট ক্ষেত্রফলে দুইটা ত্রিভুজে বিভক্ত করে, এটা একটু মনে রাখবা। চলে আসো, আয়ত গেল, এরপরে তোমার সামান্তরিক। সামান্তরিক দেখো, তো ধরো এটা তোমার কাছে সামান্তরিক, এটা একটা সামান্তরিক, ধরো আচ্ছা সামান্তরিক লিখলাম আমরা, এটা সামান্তরিক, সামান্তরিক, আচ্ছা এটা একটা সামান্তরিক। তাহলে এই সামান্তরিকের আমরা জানি সন্নিহিত বাহুদ্বয় পরস্পর কি, সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এই যে এই সন্নিহিত বাহু, এটা ধরো এ ধরো, এটা বি, আর তোমার সামান্তরিকের তাহলে ক্ষেত্রফল কি, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এই যে এই বাহু আর এই বাহু, এই দুই বাহুর মধ্যবর্তী যে দূরত্ব সেটা কিন্তু এই যে হেলানো তির্যক বাহু এটা নয়, কিন্তু পার্শ্ব বাহু নয়, কিন্তু এটার উচ্চতা হচ্ছে এই যে এটা, এই যে এই যে এটা হচ্ছে লম্ব দূরত্ব বা উচ্চতা, এটাকে বলা হয় লম্ব দূরত্ব অথবা উচ্চতা, এটাকে এই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 1 নাম্বার সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, তার মানে হচ্ছে AH। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, বাট হাফ বাদ দিলেই যেটা হবে সেটা হচ্ছে সামান্তরিক, এটা একটু মনে রাখবা। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, তাহলে এইটা সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। এই যে পার্শ্ব যে বাহু আছে এটা কোনো দরকারই নাই, এটা মিশিয়ে দিলাম, তাহলে বি এই দৈর্ঘ্যের দরকার নাই, জাস্ট তুমি ভূমির মান জানবা আর উচ্চতা বা তোমার হচ্ছে কি বলে লম্ব দূরত্ব মান যদি তোমার জানা থাকে তাহলে তুমি কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফল ইজিতে বের করতে পারবা। আর একটা জায়গায় আর একভাবে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, সেটাও তোমাকে দেখায় দিই। দেখো এই যে এই উচ্চতা আমি বাদ দিয়ে দিই, দেখো এই উচ্চতা যদি বাদ দিই জিনিসটা যে এরকম হয়, দেখো ধরো একটা কর্ণ আমি অঙ্কন করলাম, ধরো এই যে এটা একটা কর্ণ, তো অবশ্যই সামান্তরিকের দুইটা কর্ণ পরস্পর তো সমান নয়, একটা কর্ণ বড় আর একটা কর্ণ ছোট। তো ধরো এটা একটা কর্ণ, তাহলে এই কর্ণটাই বড় কর্ণ আর এটা তো ছোট কর্ণ। এখন এই দিকে দেখো এই কর্ণের বিপরীত শীর্ষবিন্দু কোনটা, হয় এটা না হয় এটা, দুটার যে কোনো একটাই তো নাকি। তাহলে এই কর্ণের বিপরীত শীর্ষবিন্দু আমি ধরে নিলাম, এটাকে আমরা ধরবো, এটাকেও তুমি ধরতে পারো কোনো সমস্যা নেই, বাট আমি উপর থেকে ধরলে সুন্দর হয়। তাহলে এটা হচ্ছে বিপরীত, অর্থাৎ এই কর্ণের বিপরীত শীর্ষবিন্দু এটা। এখন সামান্তরিকের ক্ষেত্রফল এইভাবে বের করা সম্ভব যদি তোমার এরকম থাকে, দেখো সামান্তরিকের বিপরীত একটা কর্ণ নিলাম এবং এই কর্ণের বিপরীত শীর্ষবিন্দু এইটা, এই বিপরীত শীর্ষবিন্দু থেকে এই কর্ণের উপর যদি একটা লম্ব টানা হয়, অর্থাৎ উচ্চতা, এর যদি উচ্চতা বা লম্ব, অর্থাৎ এই যে লম্ব যদি টানা হয় এটা যদি এইচ হয়, তবেও কিন্তু তোমার সামান্তরিকের তোমার কি বলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। এই ক্ষেত্রে এই কর্ণের দৈর্ঘ্য তো ডি, কর্ণের দৈর্ঘ্য কি ডি, তাহলে দেখো এটা একটা সূত্র সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের, এটা একটা পদ্ধতি। আর 2 নাম্বার পদ্ধতি, এটাও সামান্তরিকের ক্ষেত্রফল, এটা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার DH। এইখানে ডি হচ্ছে তোমার একটা কর্ণ আর এইচটা হচ্ছে ওই কর্ণ থেকে বিপরীত শীর্ষবিন্দুর মধ্যবর্তী যে লম্ব দূরত্ব বা উচ্চতা সেটা।
এই ক্ষেত্রে দেখো, খেয়াল করে দেখো, এই 2 নাম্বার, একটু মনোযোগ দাও, এই 2 নাম্বার যে সূত্র, এইখানে সামান্তরিকের কিন্তু ভূমির দরকার নেই, অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ভূমির কোনো দরকার নেই। তুমি যদি তোমার একটা কর্ণের দৈর্ঘ্য জানো এবং ওই কর্ণ থেকে যে কোনো একটা, ওই কর্ণের যে কোনো একটা বিপরীত শীর্ষবিন্দুর মধ্যবর্তী যে উচ্চতা বা লম্ব দূরত্ব মান জানো, তবে কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফল এই সূত্র অ্যাপ্লাই করেও কিন্তু তুমি বের করতে পারো। সেটা কি? সামান্তরিকের ক্ষেত্রফল সমান কর্ণের দৈর্ঘ্য ইন্টু ওর হচ্ছে ওই কর্ণ থেকে বিপরীত শীর্ষবিন্দুর মধ্যবর্তী লম্ব দূরত্ব বা উচ্চতা, তাহলে ডিএইচ। এই দুইটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন চলে আসো এইবার 3 নাম্বার, ধরো এটা, এই দুটো কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফল, এই দুইটাই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন তোমার সামান্তরিকের কি বলে, পরিসীমা, পরিসীমা সামান্তরিকের পরিসীমা সমান ওই যে আয়তের পরিসীমা আর সামান্তরিকের পরিসীমার সূত্র একই, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু এটা হচ্ছে এক বাহু আর এটা হচ্ছে আর এক বাহু, তাহলে 2 ইন্টু এ প্লাস বি। এটা যদি দৈর্ঘ্য ধরো, এটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ জানলেই সামান্তরিকের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্যের, অর্থাৎ সামান্তরিকের কর্ণের যে দৈর্ঘ্য, এটার কোনো কিন্তু সূত্র নেই। সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্যের কোনো সূত্র নেই। এই দুইটাই সূত্র, একটা ক্ষেত্রফল নির্ণয়ের দুইটা সূত্র আর একটা হচ্ছে পরিসীমা নির্ণয়ের সূত্র। বাট এই সামান্তরিকের ক্ষেত্রে একটা বিখ্যাত সূত্র মনে রাখবা, এসএসসি পরীক্ষার জন্য তোমার সামান্তরিকের যে ম্যাথটা আছে এটা সবচেয়ে বড়। ইভেন এই ম্যাথটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের যে একটা সূত্র মানে ম্যাথ আছে, ওইটার চেয়েও এই সামান্তরিকের ম্যাথটা অপর কর্ণ বের করো করতে বলবে, এটা কিন্তু ওই ট্রাপিজিয়ামের চেয়েও বড়। কিন্তু তুমি যদি এই সূত্রটা মনে রাখো, তোমার কাছে এই সামান্তরিকের ম্যাথটা 5 লাইনে করা সম্ভব। সেই সূত্রটাও তোমাকে দেখায় দিই। দেখো, ধরো এটা একটা সামান্তরিক, তাহলে এই সামান্তরিকের সন্নিহিত বাহু একটা এ একটা বি, আর এই সামান্তরিকের দুটো কর্ণ, এটা হচ্ছে বড় কর্ণ, এটার নাম D1, আর এটার নাম হচ্ছে, ধরো ছোট কর্ণের নাম ধরো, এটার দৈর্ঘ্য হচ্ছে D2। তাহলে সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের সাথে, সরি, সামান্তরিকের কর্ণদ্বয়ের সাথে সন্নিহিত বাহুর সম্পর্ক, বাহুদ্বয় বলার তো কোনো প্রয়োজন নেই, কারণ সন্নিহিত বাহু বললে দুটো বাহু বোঝাবে। তো সামান্তরিকের কর্ণদ্বয়ের সাথে, এই যে এই কর্ণ এবং এই কর্ণ, এই কর্ণদ্বয়ের সাথে সন্নিহিত বাহুর সম্পর্ক, সেই সূত্র কি এখানে লিখবো, তুমি লেখো, আচ্ছা, সামান্তরিকের সামান্তরিকের কর্ণদ্বয়ের সাথে সন্নিহিত বাহুর সম্পর্ক। সেই সম্পর্কটা কি? সামান্তরিকের কর্ণদ্বয়ের সাথে সন্নিহিত বাহুর সম্পর্ক হচ্ছে D1 স্কয়ার প্লাস D2 স্কয়ার ইন্টু 2 ইন্টু A স্কয়ার প্লাস B স্কয়ার। অর্থাৎ দেখো, এটার বাংলা ভাষণটা তোমাকে যদি বলি, বাংলা রূপটা কি, সামান্তরিকের কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি ওই সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের বর্গের সমষ্টির দ্বিগুণের সমান। আরেকবার, সামান্তরিকের কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি ওই সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের বর্গের সমষ্টির দ্বিগুণের সমান। এটা হচ্ছে তার বাংলা রূপ। তোমার ম্যাথ করার সময় তোমার বাংলা লেখার দরকার নাই, তুমি লিখবা, আমরা জানি D1 স্কয়ার প্লাস D2 স্কয়ার ইকুয়াল 2 ইন্টু A স্কয়ার প্লাস B স্কয়ার, এনাফ। তাহলে এই হচ্ছে মোটামুটি সামান্তরিক গেল। এরপরে রম্বস গেল, সামান্তরিক গেল, তোমার আয়ত গেল, বর্গ গেল, থাকলো হচ্ছে ট্রাপিজিয়াম। আসো আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা জানবো। এখন ট্রাপিজিয়াম বিষয়টা হচ্ছে এরকম, তোমার ট্রাপিজিয়াম 3-4 আকৃতির ট্রাপিজিয়াম হতে পারে। ধরো এই যে 500 যে দুইটা বাহু, এই 500 দুইটা বাহু সমান, আর এই যে উপরে আর নিচে এই দুইটা বাহু তো তোমার সমান্তরাল বাহু, এই যে এই দুইটা বাহু সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল। বাট এই যে 500 যে দুটো তির্যক যে বাহু দুইটা, হেলানো বাহু, এই দুটা বাহু সমান, বাট এই দুটা বিপরীত বাহুদের পরস্পর সমান্তরাল। এটা কিন্তু এক প্রকারের ট্রাপিজিয়াম। আবার এইরকম হইতে পারে, তোমার দেখো ট্রাপিজিয়ামের এইরকম টাইপেরও একটা ট্রাপিজিয়াম হইতে পারে। এটা দেখো, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল,
সমান তো কখনোই হবে না, সমান্তরাল। আর পার্শ্ব দুইটা বাহু কিন্তু সমান নয়, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। আবার এইরকম একটা ট্রাপিজিয়াম হইতে পারে, দেখো এরকম ট্রাপিজিয়ামও কিন্তু তোমার আসতে পারে, এরকম ট্রাপিজিয়ামও তোমার সামনে হাজির হতে পারে। এই ট্রাপিজিয়ামের দেখো একটা কোণ কিন্তু সমকোণ, অর্থাৎ এই ট্রাপিজিয়ামকে বলা হয় সমকোণী ট্রাপিজিয়াম। তাহলে এই যে কোনো আকৃতির ট্রাপিজিয়াম আসলেই তোমাকে কিন্তু চিনে নিতে হবে, হ্যাঁ এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের সংজ্ঞা হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, নট সমান, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলা হয়। আর ট্রাপিজিয়ামের শুধুমাত্র একটাই সূত্র ক্ষেত্রফল, সেটা হচ্ছে এই যে সমান্তরাল বাহু দুইটা, এটার দৈর্ঘ্য ধরো এ আর এটার দৈর্ঘ্য ধরো বি, আর এই দুই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে এই যে এইচ, মধ্যবর্তী দূরত্ব মানে লম্ব দূরত্ব এইচ, এই যে এইচ। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল ইন্টু এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব বা উচ্চতা, যে নামে ডাকো কোনো সমস্যা নেই। তার মানে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এই মোটামুটি তোমার 16.2 এর সূত্র ছিল। আর ফাইনালি আর একটা সূত্র, সেটা তো তোমার চতুর্ভুজ কেন্দ্রিক নয়, এটা হচ্ছে বহুভুজ, অর্থাৎ তোমার সুষম বহুভুজ, সেটা পঞ্চভুজ হইতে পারে সুষম, বা অষ্টভুজ হতে পারে, সপ্তভুজ, ষড়ভুজ, যাই হয় হোক, সেটা হচ্ছে সুষম বহুভুজ। ধরো এই টাইপের একটা সুষম বহুভুজ, আমি যদি এখানে একটা সুষম বহুভুজ অঙ্কন করার চেষ্টা করি, ধরো 1 2 3 4 5 6, ধরো এটা একটা ষড়ভুজ, প্রত্যেকটা বাহু সমান ধরে নিলাম, আমার প্রত্যেকটা বাহু সমান। এখানে অঙ্কন করার সময় তোমার এদিক সেদিক হইতে পারে, এটা তোমাকে মেনে নিতে হবে। তাহলে এই যে 6টা বাহু সমান, তাহলে এটা একটা সুষম ষড়ভুজ, এটাকে আমরা বহুভুজও বলতে পারি। এর বাহুর দৈর্ঘ্য যদি তোমার 7টা হয় তাহলে সুষম সপ্তভুজ, 8টা হলো অষ্টভুজ, 9টা হলো নবভুজ, 10টা হলো দশভুজ। যাই হোক, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর সংখ্যা, এইটার বাহুর সংখ্যা যদি n সংখ্যক হয়, n সংখ্যক বাহু, অর্থাৎ বাহুর সংখ্যা n, আর বাহুর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান যদি না হয়, তাহলে কিন্তু এই বহুভুজকে তুমি সুষম বহুভুজ বলতে পারবা না। তাহলে সুতরাং এখান থেকে বোঝা গেল সুষম মানে সমান, তা কি সমান, ওই বহুভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। যদি এই বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, তাহলে এই যদি অবস্থা হয়, তাহলে এই সুষম বহুভুজের ক্ষেত্রফল, সুষম বহুভুজের ক্ষেত্রফল, সুষম বহুভুজের ক্ষেত্রফল হচ্ছে n স্কয়ার বাই 4 ত্রিকোণমিতিক অনুপাত cot 180 ডিগ্রি বাই n। আবার দেখো সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে n স্কয়ার বাই 4 ইন্টু cot ইন্টু 180 ডিগ্রি ভাগ n, যেখানে এ হচ্ছে এই সুষম বহুভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, আর n হচ্ছে বহুভুজের বাহুর সংখ্যা। n সমান যদি 5 হয় তার মানে পঞ্চভুজ, n সমান 6 হলে ষষ্ঠ, এইভাবে অষ্টম, নবম, অষ্টভুজ, নবভুজ, দশভুজ ইত্যাদি। এই হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়। এখানে একটা জিনিস মনে রাখো, দেখো এই যে সুষম বহুভুজের এই কোণটা কিন্তু বহুভুজের অন্তঃকোণ, অন্তস্থ কোণ। আর এই বহুভুজের যে কোনো এক বাহু, ধরো এই বাহুকে আমি বর্ধিত করলাম, তাহলে এইটা কিন্তু বহিস্থ কোণ। তাহলে এইখানে এই সুষম বহুভুজের ক্ষেত্রে এই যে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ, এই দুটো কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি, এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, অর্থাৎ এটা একটা গেল, এটা একটা গেল। আর 2 নম্বর ধরো সুষম বহুভুজের ক্ষেত্রে, সুষম বহুভুজের ক্ষেত্রে, সুষম বহুভুজের ক্ষেত্রে অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। এই দুটো, অর্থাৎ অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের যোগফল 180 ডিগ্রি, এটা হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রে, এটা একটু মনে রাখবা। আর সুষম বহুভুজের এই যে কেন্দ্র আছে, তো অবশ্যই এইখানে সুষম বহুভুজের কেন্দ্র, এই কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। সুষম বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি, 360 ডিগ্রি, এটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ।
আর সুষম বহুভুজের যদি ধরো এখানে যদি 50 মানে ষড়ভুজ হয়, এটা যদি ষড়ভুজ, তাহলে এই যে এখানে একটা ত্রিভুজ, এখানে ষড়ভুজ হলে কোনো সুষম বহুভুজটা যদি ষড়ভুজ হয়, তাহলে ওই বহুভুজটা 6টা ত্রিভুজে বিভক্ত হয় এবং 6টা ত্রিভুজের প্রত্যেকটা ত্রিভুজ কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হয়। আবার ওই বহুভুজ যদি ওই সুষম বহুভুজ যদি তোমার সপ্তভুজ হয়, মানে 7টা বাহু হয়, তাহলে ওইখানে কিন্তু আর ভিতরে কিন্তু 7টা ত্রিভুজ থাকবে। অর্থাৎ যে কয়টা, ধরো একটা সুষম অষ্টভুজ হলো, তাহলে ওই সুষম বহুভুজের মানে অষ্টভুজের মধ্যে 8টা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ থাকবে এবং প্রত্যেকটা বাহুর প্রত্যেকটা ত্রিভুজের এই যে এই কোণটা কত, সেটা হচ্ছে তোমার বহুভুজ যত, অর্থাৎ বাহুর সংখ্যাকে 360 দ্বারা গুণ করবা, ভাগ করবা, তাহলে এই কোণের মান পাওয়া যাবে। ধরো এটা ষষ্ঠভুজ তো নাকি, তাহলে ষষ্ঠভুজ হলে এই কোণের পরিমাণ কত, এক্স্যাক্টলি এই কোণ, তাহলে 360 ডিগ্রি ভাগ 6, ষষ্ঠভুজের কারণে 6, তাহলে 6 6 36, তাহলে 6 60, তাহলে মানে প্রত্যেকটা কোণ প্রত্যেকটা এখানেও 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এইভাবে 6 60 যোগ করে দেখো 360 হয়ে গেছে। এটা একটা বিষয়। এর বাহিরে এই অনুশীলনের আমি তো মনে করি এখানে আর কোনো সূত্র নেই, এখানে আর কোনোই সূত্র নেই। তোমার 16.2 থেকে আর কোনো সূত্রর প্রয়োজন নেই, ম্যাথ করার জন্য লাগবেই না, আসলে এর বাইরে আসলে নাই বা করা সম্ভব নয়। চলে আসো এবার আমরা 16.3-এর বৃত্ত সম্পর্কিত যে পরিমিতির ম্যাথগুলো আছে। এখানে তুমি জানো বৃত্ত, এই যে এটা বৃত্ত, তাহলে বৃত্তের সম্পূর্ণ চলার পথ এটাকে পরিধি বলা হয়, এটা পরিধি, এটা হচ্ছে বৃত্তের পরিধি। আচ্ছা, বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, যেখানে আর হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর তোমার ব্যাস, বৃত্তের ব্যাস হচ্ছে তোমার 2r, বৃত্তের ব্যাস 2r, অর্থাৎ ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পাওয়া যায়। তাহলে ব্যাসটা কি, অবশ্যই বৃত্তের ব্যাসটা হচ্ছে এই যে কেন্দ্রগামী জ্যা, এটা হচ্ছে বৃত্তের তোমার ব্যাস, এই যে এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে 2r ব্যাস, সরি 2r, আর এই তার অর্ধেক অংশ, এইটুকু অংশ হচ্ছে শুধু আর, বা এইটুকু অংশ আর, এটা হচ্ছে বৃত্তের তোমার হচ্ছে ব্যাসার্ধ এইটুকু বা এইটুকু, আর ব্যাস হচ্ছে পুরোটুকু কেন্দ্রগামী, অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস। আর বৃত্তের ব্যাসই তো বৃহত্তম জ্যা, এটা তো তোমার উপপাদ্য আছে বা জানো। আর বৃত্তের পরিধির সূত্র হচ্ছে এটা, বৃত্তের ব্যাস 2r, এইখানে লাগবে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের কি ফল, ক্ষেত্রফল হচ্ছে তোমার পাই আর স্কোয়ার, অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বাই 2, অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বাই 2, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, আর এটা হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র। এখন তোমার এই কনসেপ্টও লাগবে, একটা বৃত্তাকার চাকা যদি এক প্যাচ ঘোরে, অর্থাৎ সম্পূর্ণ এক পাক ঘোরে, তাহলে ওই বৃত্তাকার চাকাটা এইদিকে সামনে এইদিকে তোমার কতটুকু দূরত্ব অতিক্রম করবে, ওইটার পরিধি 2πr দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ এক পাক ঘুরলে কোনো বৃত্তাকার চাকা, সেই বৃত্তাকার চাকার পরিধি যা, সেই পরিমাণ দূরত্ব ওই বৃত্তাকার চাকাটা এক প্যাচ ঘোরার কল্যাণে বা বদৌলতে সেই পরিমাণ পথ অতিক্রম করবে। এই কনসেপ্টটা তোমার এই অনুশীলনের ম্যাথ করতে লাগবে, এটা একটা বিষয়। এরপরে চলে আসো তোমার, দেখো আর একটা বিষয় কনসেপ্ট ক্লিয়ার হওয়ার দরকার, সেটা হচ্ছে তোমার ধরো এটা একটা বৃত্ত, তাহলে বৃত্তের এটা কেন্দ্র। আচ্ছা, কেন্দ্র হলো, তাহলে এই বৃত্তের তোমার এই পর্যন্ত তুমি যদি কেটে নাও, ধরো এই পর্যন্ত কাটলা, এই পর্যন্ত তুমি নিয়ে আসলা, এই পর্যন্ত এখানে নিয়ে আসলা, জাস্ট এইখানে তুমি এই পর্যন্ত নিয়ে আসলা, অর্থাৎ স্লাইস করে তুমি নিয়ে আসলা তরমুজের মতো। এটা ধরো তরমুজের এইটুকু তুমি কেটে নিয়ে এসে বের করে দেখাচ্ছ যে এটা, তাহলে এই অংশটুকু কি এই তরমুজেরই অংশ না? যেহেতু এটা বৃত্ত, তার মানে কি এই বৃত্তের এই অংশ, তাহলে এই অংশকে বলা হয় বৃত্তাংশ, বৃত্তাংশ বা এটার আর একটা নাম হচ্ছে বৃত্তকলা, তাহলে বৃত্তের অংশকে বৃত্তাংশ বলা হয়। আর বৃত্তাংশের ক্ষেত্রফল, অর্থাৎ এইটুকুর ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল হচ্ছে তোমার θ/360 ইন্টু পাই আর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল বা বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তাংশ বা বৃত্তকলার ক্ষেত্রফল।
আচ্ছা, বৃত্তকলার ক্ষেত্রফল এটা হচ্ছে গেল। এরপরে ধরো তোমার এটা একটা বৃত্ত, আর বৃত্তের পরিধির উপর এইটুকু আর এইটুকু যদি তুমি নাও, পরিধির যে কোনো একটা অংশ নিলে, তাহলে এইটুকুকে কিন্তু তুমি একটা চাপ বলবা। এইটুকু হচ্ছে তোমার একটা চাপ, অর্থাৎ চাপের দৈর্ঘ্য এইটুকু, এইটুকু হচ্ছে বৃত্তের চাপের দৈর্ঘ্য। তাহলে চাপের দৈর্ঘ্য, এইটুকুর দৈর্ঘ্যকে তুমি এস নামে ডাকলা, এস। তো চাপের দৈর্ঘ্য, বৃত্তের চাপের দৈর্ঘ্য হচ্ছে তোমার পাই আর থিটা বাই 180 ডিগ্রি। অর্থাৎ বৃত্তের চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল পাই আর থিটা বাই 180 ডিগ্রি। তাহলে এখান থেকে বৃত্তাংশ বা বৃত্তকলার ক্ষেত্রফল বা বৃত্তাংশ বা বৃত্তকলা কি জিনিস সেটা জানলাম, বৃত্তাংশ বা বৃত্তকলার ক্ষেত্রফল জানলাম, আর চাপের দৈর্ঘ্য, বৃত্তের চাপের দৈর্ঘ্য জানলাম। এই এনাফ। এই 3.16.3 ম্যাথ গুলো করতে গেলে এই কয়টা যদি তুমি সূত্র জানো এনাফ, এর বাইরে আর কোনো কিছুই নাই। চলে আসো ফাইনালি আমরা 16.4 অর্থাৎ ঘনবস্তু সম্পর্কিত যে পরিমিতির ম্যাথ গুলো আছে, এটার জন্য যে সূত্রগুলো লাগবে সেটা। আমরা ঘনবস্তু বলতে কি বুঝি? যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই আছে সেটাকে বলবো আমরা ঘনবস্তু। তাহলে ঘনবস্তু এখানে থাকতে পারে আয়তাকার ঘনবস্তু, বা ঘনক, বা কোণক, বা বেলন, বা সিলিন্ডার, অর্থাৎ তোমার ত্রিমাত্রিক, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার সমন্বয়ে যেটা আছে সেটাকে আমরা ঘনবস্তু বলবো। আর এই ঘনবস্তুর আকৃতি তোমার দুই প্রকার হইতে পারে, একটা নিয়মিত বা সুষম আকৃতি, আর একটা হচ্ছে অনিয়মিত বা অসুষম আকৃতির ঘনবস্তু হইতে পারে। আমরা এখানে নিয়মিত আকৃতি, অর্থাৎ তোমার এই এসএসসি পর্যায়ের নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের তিনটা ঘনবস্তু সম্পর্কে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, নাম্বার 2 হচ্ছে তোমার ঘনক, আর নাম্বার 3 হচ্ছে বেলন বা সিলিন্ডার। এখানে কোনকের কোনো সূত্র নেই। আচ্ছা, আমরা প্রথমে আগে চলে আসি আয়তাকার ঘনবস্তু কি। আয়তাকার ঘনবস্তুটা হচ্ছে এরকম, ধরো একটা ইট টাইপের, একটা ইট বা একটা বই বা একটা টেবিল বা একটা ব্রেঞ্চ, এই টাইপের ঘনবস্তু, এগুলোকে আয়তাকার ঘনবস্তু বলা হয়। তাহলে আয়তাকার ঘনবস্তু বিষয়টা হচ্ছে, চিত্রটা হচ্ছে, ধরো যদি আমি এখানে যদি চিত্র আঁকানোর চেষ্টা করি, ধরো এই ফরম্যাটের একটা চিত্র হবে। আচ্ছা, ধরো এরকম একটা চিত্র হলো, এই যে দেখো, এই এখান থেকে এই, তারপরে এইভাবে যোগ করে দাও, এই, এটা একটা আয়তাকার ঘনবস্তু যার দৈর্ঘ্য, এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য এ, আর তোমার প্রস্থ, এই যে এটা কিন্তু প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ বি, আর উচ্চতা তোমার এই যে এটা কিন্তু উচ্চতা, এই যে এটা হচ্ছে উচ্চতা, তাহলে এই উচ্চতা ধরো সি। তাহলে এই আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা সি, এই তিনটা জিনিস, এই তিনটা প্রপার্টিজ তোমার যদি জানা থাকে, তাহলে এর ক্ষেত্রফল, অর্থাৎ এই আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠ বা সমগ্র তল বা শুধু ক্ষেত্রফল বলো একই কথা, সমগ্র পৃষ্ঠ, সমগ্র তল বা শুধু ক্ষেত্রফল মানে ওই আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলকে ইন্ডিকেট করে। তাহলে এর ক্ষেত্রফল, এই আয়তাকার ঘন বস্তুর ক্ষেত্রফল বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এটা হচ্ছে 1 নাম্বার এর ক্ষেত্রফল। নাম্বার 2, এই আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য বলতে কি বোঝায়? এই দেখো, এই যে এই কর্ণ থেকে এই যে এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু যোগ করে দিলে এটা হচ্ছে কর্ণ। এই কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি দেখো, এই আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। নাম্বার 3, এটা হচ্ছে তোমার আয়তন, ঘনবস্তুর আয়তাকার ঘনবস্তুর আয়তন। আয়তাকার ঘনবস্তুর আয়তন হচ্ছে এ বি সি, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এই হচ্ছে আয়তাকার ঘনবস্তুর ব্যাপার স্যাপার। নাম্বার 1 আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল, নাম্বার 2 আয়তাকার ঘনবস্তুর তোমার হচ্ছে দৈর্ঘ্য, এন্ড নাম্বার 3 হচ্ছে আয়তাকার ঘনবস্তুর আয়তন এ বি সি। এই তিনটা জিনিস তুমি যদি জানো, তাহলে আয়তাকার ঘনবস্তু সম্পর্কে বা রিলেটেড যে কোনো ম্যাথ তুমি করতে পারবা। আসো এইবার এই আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটার পরিমাপ যদি একই হয় তাহলে কি দাঁড়ায় সেটা আমরা দেখব। তাহলে
কোনো একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা বিষয় যদি সমান হয়ে যায়, তাহলে এই আয়তাকার ঘনবস্তু আর আয়তাকার ঘনবস্তু থাকে না, তার নাম হয়ে যায় ঘনক বা কিউব। তাহলে এই যে ঘনক বা কিউব, অর্থাৎ যেটাকে আমরা কিউব মিলাই, এই কিউবটা তোমার এই টাইপের কিউব হইতে পারে। ধরো তোমার হাতে এই টাইপের একটা কিউব আছে, এইটা একটা কিউব ধরলাম আমরা, এইভাবে আঁকাই। তাহলে এই হচ্ছে একটা আয়তাকার, সরি কিউব, এটা হচ্ছে কিউব বা ঘনক। তাহলে এর দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাও এ। তার মানে কি এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই সমান। তাহলে ও আর একটা জিনিস বলা দরকার, আয়তাকার ঘনবস্তু হোক আর ঘনক হোক, এই দুইটা প্রপার্টিস অর্থাৎ দুইটা ঘনবস্তুরই পৃষ্ঠ কিন্তু ছয়টা পৃষ্ঠ আছে। অর্থাৎ একটা ইটের পৃষ্ঠ বা একটা বইয়ের পৃষ্ঠ কিন্তু ছয়টা, বা একটা কিউব বা ঘনকের পৃষ্ঠ ছয়টা। তাহলে আমরা এইটার ক্ষেত্রে 1 নাম্বার ঘনকের ক্ষেত্রফল বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলও বলতে পারো, বা সমগ্র তলের ক্ষেত্রফলও বলতে পারো। এটা সমান 6a²। ঘনকের ক্ষেত্রফল বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 6a²। নাম্বার 2, ঘনকের কর্ণের দৈর্ঘ্য। হচ্ছে তোমার ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3a। এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এবং ঘনকের আয়তন, মানে ঘনকের নাম্বার 1 ঘনকের ক্ষেত্রফল 6a²। নাম্বার 2 ঘনকের কর্ণের দৈর্ঘ্য, এই যে কর্ণ মানে এই যে এই এক শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু, এই কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে তোমার √3a। অ্যান্ড নাম্বার 3, এটা হচ্ছে তোমার 3rd নাম্বার, মানে তোমার এখানে বলা হচ্ছে ঘনকের ক্ষেত্রফল পাইছি আমরা, কর্ণের দৈর্ঘ্য পাইছি, এবার আয়তন, ঘনকের আয়তন বা ভলিউম, ঘনকের আয়তন ইকুয়াল হচ্ছে a কিউব। ঘনকের আয়তন a কিউব। এই হচ্ছে মোটামুটি ঘনকের যে তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র তোমাকে অবশ্যই জানতে হবে। আসো ফাইনালি আমরা এই 16 অধ্যায়ের পরিমিতি এসএসসি পর্যায়ে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের 16 অধ্যায়ের 16.4-এর সর্বশেষ যে ঘনবস্তু বা সর্বশেষ যে আকৃতি, সেটা হচ্ছে তোমার সিলিন্ডার আকৃতি। সিলিন্ডার মানে বেলন বা পাইপ, যেটাই বলি না কেন আমরা। এটার কি আছে দেখো, ধরো এটা একটা সিলিন্ডার, আচ্ছা এটা একটা সিলিন্ডার। তাহলে এই সিলিন্ডারের তিনটা পার্ট নিয়ে গঠিত। এই সিলিন্ডারটা তিনটা পার্ট। এটা হচ্ছে একটা ভূমি, এটাকে বলা হয় ভূমিতল। এটা হচ্ছে ভূমিতল, উপরের পোর্শনটা এটা হচ্ছে ভূমিতল। আর এই যে মাঝের যে অংশটুকু, এটাকে বলা হয় বক্রতল। তাহলে এই যে ভূমিতলটা কিন্তু বৃত্তাকার, অর্থাৎ এটা একটা যেহেতু বৃত্তাকার, আর বৃত্তের তো একটা সেন্টার থাকবে, তাহলে এই সেন্টার থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। এই যে এটা ব্যাসার্ধ, তাহলে অবশ্যই এখান থেকে এই পর্যন্ত এটা কি, এই পর্যন্ত অংশটুকু ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। সুতরাং এই ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে উপরেও তো তাই, πr²। আর বক্রতল কি দেখো, বক্রতলটা বিষয়টা হচ্ছে এই যে তোমার এইখানে যে ভূমিতল আছে উপরে এবং নিচে, এই দুইটা ভূমিতলের মাঝের যে অংশটুকু, এইটুকু কিন্তু তোমার হচ্ছে বক্রতল। এই যে এইটুকু, এটার উচ্চতা আছে h। তাহলে এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, πr/h। বক্রতলের অর্থাৎ সিলিন্ডার বা বেলনের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h, আর ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। তাহলে ভূমিতল যেহেতু দুইটা, πr² আর πr², তাহলে সমগ্র বেলনের, তাহলে আমরা লিখতে পারি বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল। বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল তোমাকে যদি আমি দেখো ভাগ করে তোমাকে দিই, ভাগ করে যদি আমি বসাই, দেখো তাহলে ভূমিতল যেহেতু দুইটা, তার মানে কি একটা ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে πr² প্লাস
এখানে কি বক্রতল, মাঝের অংশটুকু বক্রতল, তার ক্ষেত্রফল হচ্ছে 2πr/h, 2πr/h প্লাস নিচের যে অংশটুকু এটা হচ্ছে ক্ষেত্রফল বা ভূমিতলের ক্ষেত্রফল πr²। তাহলে দেখো πr² যোগ করলে 2πr² প্লাস এখানে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। এখন দেখো 2πr, অ্যাটলিস্ট 2πr দুইটা পদ থেকে কিন্তু কমন নেওয়া যায়, তাহলে 2πr কমন নিলে এখানে থাকতেছে r প্লাস এখানে থাকে h। এইটাই হচ্ছে তোমার একটা সিলিন্ডার বা বেলুনের সমগ্র পৃষ্ঠের বা সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, এটা গেল। এখন এই সিলিন্ডারটা তুমি যদি কোনো জায়গায় যদি ফেলে দাও, তাহলে সেই জায়গায় যতটুকু জায়গা দখল করবে সেটাই হচ্ছে এই সিলিন্ডারের আয়তন। তাহলে সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে 2 নম্বর সূত্র, এটা হচ্ছে ক্ষেত্রফল 1 নম্বর ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আয়তন, সিলিন্ডারের আয়তনের সূত্র তোমার হচ্ছে πr²h। এটা হচ্ছে সিলিন্ডারের আয়তনের ক্ষেত্রফল, সরি সিলিন্ডারের আয়তন। তো দেখো সিলিন্ডারের ক্ষেত্রে তুমি কি কি পাইলা? ভূমিতল πr², বক্রতল 2πr/h, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2πr × r+h। এটা কিন্তু তোমাকে পার্ট বাই পার্ট আমি বের করে দেখাইছি। এরপরে দেখো আয়তন হচ্ছে ফাইনালি πr²h। এই মানে এই সূত্রগুলো তুমি যদি ভালো মতো আয়ত্তে আনতে পারো, আমার কাছে বা সবার কাছেই তুমি সিলিন্ডার মানে পরিমিতির যে ম্যাথ গুলো আছে, এই ম্যাথ গুলো তোমার কাছে আসলে কঠিন বলে কোনো বিষয় মনে হবে না। তুমি যে কোনো ম্যাথ ধরবা, এই সূত্রগুলো যদি তুমি বুঝতে পারো, তুমি সলভ করবা, কোনো ঠেকার কোনো মানে তুমি ঠেকবাই না। আসলে তোমার কাছে যে কোনো ম্যাথ একদমই কঠিন মনে হবে না, ঠিক আছে? এই সূত্রগুলো তুমি আগে আয়ত্ত করো, দেখো তোমার কাছে পরিমিতি আসলে একটা ইন্টারেস্টিং বিষয় বলে মনে হবে। তোমরা সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।